মাসিমার ফোন এলো। ওই লাইফ ইন্স্যুরেন্স থেকে লোক এসেছিল। হ্যাঁ, সে তো আসতেই পারে মাসিমা। কমু নাকি কি সব ইন্স্যুরেন্স করিয়েছিল, সে নাকি অনেক টাকার ইন্স্যুরেন্স, আর সেসব নাকি ও আমাকে নমিনি করে গেছে। তোমার টাকা পয়সা আমার নামে এলে আমি সব তোমাকে দিয়ে দেবো। আমার ছেলেটা তো খুব অশান্তি নিয়ে চলে গেল, কিন্তু আমি আর এই অশান্তি সইতে পারবো না। আমাকে একটা কাশির টিকিট কেটে দাও, আমি এই শহর ছেড়ে চলে যাব। মাসিমার জন্য কাশি যাওয়ার একটা টিকিটের ব্যবস্থা করে দিতে বললাম অরূপকে। সব জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা আজই ও বাড়ি যাবো। এটা তো পরমা মিত্রের ব্যাগ, আমি ওনার কাছে দেখেছি, নিশ্চয়ই ফেলে গেছে। মাসিমাকে হাওড়া স্টেশনে ছেড়ে এলাম। আচ্ছা মাসিমা, আপনি তো এখানে কোনো হোমে থেকে গেলে পারতেন, অত দূরে গিয়ে আপনার থাকার কি দরকার ছিল? এখানে কমুর স্মৃতি বড্ড বেশি মা, সেসব বড় কষ্ট দেবে। দূরে গেলে যদি একটু শান্তি পাই। আসি। আসুন, ওখানে পৌঁছে একটা থাকার ব্যবস্থা হলে আপনি কিন্তু আমাকে একটু জানাবেন। হ্যাঁ, সাবধানে যাবেন। মাসিমার বাড়ি থেকে ফোন? কে ফোন করলো? হ্যালো। হ্যাঁ মিসেস মিত্র, আমি সুদেশনা বলছিলাম। আপনি আপনার পার্সটা আমাদের বাড়িতে ফেলে গেছেন, একটু এসে নিয়ে যাবেন প্লিজ। ও হ্যাঁ, তাই তো। হিমা একদম খেয়ালই ছিল না আমার কালো পার্সটা আপনাদের বাড়িতে না। আমি কালকে গিয়ে নিয়ে আসবো। আসলে কালকে আমরা থাকছি না, আজকে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ও, আপনারা আজকেই বাড়ি ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ, বাড়িটা তো আর আমার না, একদিন থেকে আর কি করব বলুন। আপনি কি আজকে আসবেন? না, আজ তো অনেক রাত হয়ে গেছে, আজ আমি আসতে পারবো না। আপনি বরং ওটা রেখে দিন, কালকে সকালে গিয়ে আমি নিয়ে আসবো। যারা আসবেন তাদের না হয় একটু বলে যাবেন। অনেক ধন্যবাদ ব্যাগের কথাটা জানানোর জন্য। ইটস ওকে, রাখছি তাহলে। তোর ব্যাগের কথাটাও মনে রাখতে পারলাম না, মোবাইলটাও দিন রাত হারাচ্ছি। কি যে করি না, কিচ্ছু মনে থাকে না আমার। কাল সকালে আবার যেতে হবে। এখন বাড়ি যাই। কালু, চলো চলো তাড়াতাড়ি বাড়ি চলো। ব্যাস ব্যাস, আস্তে আস্তে নিয়ে এসো, আস্তে আস্তে রাখো। হ্যাঁ, এসব কি, এরকম কি কথা ছিল? বাড়ি তো ফাঁকা করে দেবার কথা ছিল। ওকে ওকে, আমি দেখছি প্লিজ, একটু শান্ত, একটু শান্ত। দেখছি আমি। সত্যি আমরা এতগুলো জিনিসপত্র অলরেডি নিয়ে চলে এসেছি, আর এদিকে বাড়ি ভর্তি ফার্নিচার। ওয়াও, তুমি তোমার এজেন্টকে এক্ষুনি ফোন করো, আমি কিচ্ছু জানি না। আচ্ছা করছি বাবা, করছি। ফোনটা কোথায় গেল? ফোনটা কোথায় রাখলাম? আচ্ছা আমি করছি বাবা, করছি, একটু শান্ত হয়ে করছি আমি এক্ষুনি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো। এক্সকিউজ মি। কে আপনি? কি জানতে পারি? আমি ওই মানে আমি না, আমার একটা কালো পার্স ছোট ফেলে গেছিলাম কালকে এখানে। যাদের বাড়ি আমি তাদের বলেছিলাম ফোন করে, তারা বলেছিলেন আছে। ও না না, শুধু পার্স কেন, এখানে বাড়ি ভর্তি সমস্ত কিছুই, ফার্নিচার টার্নিচার সব কিছু পেয়ে যাবেন। দাঁড়ান, এটা কি? হ্যাঁ হ্যাঁ, এটা। অনেক ধন্যবাদ। আচ্ছা শুনুন, আপনি কি ওনাদের আত্মীয় হন? না না, আমি ওনাদের কেউ হই না। কেন বলুন তো? ও, তাহলে বলতাম এই যে বাড়ি ভর্তি সব ফার্নিচার রেখে গেছে না, এগুলো একটু সরিয়ে নিতে। কি আশ্চর্য বলুন তো, ফোন করছি ফোন তুলছে না। ও, আসি। ও, আপনারা কোত্থেকে এসছেন? আমরা দিল্লি থেকে এসেছি। থ্যাংক ইউ। ধরো এটা, ধরো। আচ্ছা ভাই, এটা কাদের জিনিস? ডক্টর কমলেশ শিকদারের না? জানি না, জানি না। নিয়ে যাও, নিয়ে যাও। আশ্চর্য। আচ্ছা, এই বাড়িতে কি নতুন লোক এসেছেন? হ্যাঁ, কেন বলুন তো, আপনি কাউকে খুঁজছেন? এই বাড়িটা কি কমলেশ শিকদারের? হ্যাঁ, ডক্টর কমলেশ শিকদারকে আপনি চেনেন? হ্যাঁ, আমার ছেলেবেলার বন্ধু। ও, আমি অনুপম মৈত্র। আচ্ছা, এই বাড়িটা ওদেরই তো ছিল, তাই না? হ্যাঁ,
এখন আর নেই, বিক্রি হয়ে গেছে। হোয়াট? কবে হলো? এই তো, ওরা তো এখন শিফট করছেন এখান থেকে। মাই গড, এসব এসব কি হচ্ছে? মানে আমি কিছুই বিশ্বাস করতে পারছি না। কেন হচ্ছে? বাড়ি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, আপনি জানেন না যে ডক্টর শিকদার আর বেঁচে নেই? হ্যাঁ, কালকের খবরের কাগজে আমি মৃত্যু সংবাদটা দেখেছিলাম, কিন্তু দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না। ইনফ্যাক্ট আমি আরো দৌড়ে এলাম, কারণ ও আমার স্কুল লেভেলের বন্ধু। আমি নাগপুরে থাকি, কাল বিকেলের ফ্লাইটের টিকিট পাইনি, তাই আজ সকালের ফ্লাইটেই চলে এসেছি। জানেন, এই দিন চারেক আগেই ওর সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল। আপনার সাথে কথা হয়েছিল? হ্যাঁ, ফোনটা আমি ওকে করেছিলাম, কিন্তু ফোনটা ধরছিল না। খুব চিন্তা হচ্ছিল, মানে সাধারণত এমন তো করে না। তাই ওর পার্সোনাল যে নাম্বারটা আছে সেই নাম্বারে ট্রাই করি। সম্ভবত ওই নাম্বারটা ওর মা, বউ ছাড়া আর আমার কাছেই ছিল। উনি ধরলেন? ধরলো, কিন্তু কি সমস্ত অদ্ভুত কথাবার্তা বলতে লাগলো গড়গড় করে। কিরকম? আমি কিছু বলার আগেই ও বলতে থাকে, আমি তো বলেছি তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, আমি ডিভোর্স চাই, তোমার সঙ্গে বাসের চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো, আমি তোমার সঙ্গে বাস করতে চাই না, এই সমস্ত হাবিজাবি কথাবার্তা। সে কি, উনি আপনাকে এইসব কথা বললেন? হ্যাঁ, তখনই আমি গেস করলাম যে হয়তো কোনো কারণে ও ডিস্টার্ব রয়েছে, সেই জন্য আমি আর ফোন করিনি। তারপরে ওর কাগজে মৃত্যু সংবাদটা দেখে আমার সব কেমন পাজেলড লাগছে। অনুপম বাবু, আপনার হাতে যদি একটু সময় থাকে, আমরা তাহলে ওই চায়ের দোকানটায় বসে একটু কথা বলতে পারি? আমার সঙ্গে? না মানে, কিন্তু কেন? আমি পরমা মিত্র, প্রাইভেট ইনভেস্টিগেটর। ডক্টর শিকদারের কেসটা আমি দেখছি। পরমা মিত্র? আমি শুনেছি আপনার কথা। ওই কল্পনা ম্যাগাজিন এডিটরের খুনের কেসটা তো আপনি সলভ করেছিলেন, আর এই অ্যাক্ট্রেস খুনের ব্যাপারটাও তো আপনি। হ্যাঁ হ্যাঁ, চলুন না একটু ওখানে বসে কথা বলি প্লিজ। চলুন। আসুন। সবটাই আমার কাছে রহস্য লাগছে মিসেস মিত্র। তার মানে আমি যখন ওর কথাগুলো শুনলাম, তার একটু পরেই ও মারা গেছে। ওহ, আমরা স্কুলে একেবারে হরি ওর আত্মা ছিলাম জানেন। তারপর ক্লাস 12-এর পর ও মেডিকেলে চলে যায়, আমি অন্য লাইনে। তারপর আর যোগাযোগ ছিল না? হ্যাঁ ছিল, খুব ভালো রকমই যোগাযোগ ছিল, তবে ইদানিং একটু কমে গিয়েছিল। ওই দুজনের কাজের চাপে যা হয় আর কি, কিন্তু তবুও আমরা খুব ক্লোজ বন্ধুই ছিলাম। কতটা ক্লোজ বন্ধু ছিলেন? মানে উনি ওনার ব্যক্তিগত জীবন নিয়ে আপনাকে কখনো কিছু বলতেন? হ্যাঁ বলতো। সুদেষ্ণার সাথে ওনার সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে আপনাকে কখনো কিছু বলেছেন? সুদেষ্ণার সঙ্গে ওর বিয়েটাই একটা ভুল ছিল। কেন? ওদের মধ্যে ঠিক আন্ডারস্ট্যান্ডিং ছিল না। আমিও বলেছিলাম ঠিক মেলে না। ও, ওদের মধ্যে সম্পর্কটা ঠিক কবে থেকে খারাপ হতে শুরু করে, আপনি সেটা কিছু জানেন? দেখুন, এতটা ডিটেলে তো আমি কিছু জানি না, তবে কয়েকবার কথাবার্তা বলে যা বুঝেছি, সুদেষ্ণা খিটখিটে এবং বদমেজাজি হয়ে যায়। এমনকি ওর মায়ের সঙ্গেও খারাপ ব্যবহার করতো। এই কথাটা কি কমলেশ আপনাকে বলেছিল? হ্যাঁ বলেছে। জানেন, ও যখন এই সমস্ত কথাগুলো বলতো তখন খুব ফ্রাস্ট্রেটেড লাগতো। অবশ্য আমি তখন শুনে যা বুঝেছি আর কি। আচ্ছা, আপনি কি শুনেছিলেন যে কমলেশের অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক ছিল? কি? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার? হ্যাঁ। না মানে, আমি তো সেরকম কিছু জানি না। কমলেশও আমাকে সেরকম কিছু বলেনি। ওর সঙ্গে কি কারো সম্পর্ক ছিল এমনটা কি আপনি শুনেছেন? হ্যাঁ, কমলেশের অফিস কলিগরা বলছিলেন, মানে কমলেশই নাকি তাদের এই কথা বলেছেন। হতে পারে, বাট আমি জানি না। দেখুন, একটা অসুখী বিবাহিত জীবনে তো অশান্তি থাকতেই পারে। এখন সেইখান থেকে সম্পর্ক তৈরি হয়েছে কিনা আমি জানি না। ইদানিং কমলেশের সঙ্গে আমার যোগাযোগও সেরকম ছিল না। আসলে দুজনেই দুজনের কাজ নিয়ে খুব বিজি ছিলাম। অনুপম বাবু, আপনাকে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ রাখবেন? বলুন। আপনি কতদিন কলকাতায় থেকে যাবেন প্লিজ? কেন বলুন তো?
আপনার বন্ধুর মৃত্যুটা একটা সাধারণ মৃত্যু না। আমার ধারণা এর মধ্যে খুব বড় একটা রহস্য আছে, আর সেই রহস্যটা ভেদ করতে আমার আপনার সাহায্য দরকার। তাই আপনি যদি কটা দিন থেকে যান প্লিজ। ওকে, 2 দিন সময় দিতে পারি। থ্যাংক ইউ। স্যার, কমলেশ শিকদারের কল লিস্ট এসে গেছে স্যার। কি দেখলেন? তেমন কোনো সন্দেহজনক কোনো কল নেই স্যার। স্পেসিফিক কোনো একটা নাম্বারে যেখানে বারবার কল করা হয়েছে? না স্যার, যেগুলো থেকে বেশিরভাগ কল করা হয়েছে হসপিটাল আর কলিগদের, আর কিছু কিছু পেশেন্ট পার্টি, সবই কয়েক মিনিটের কল। কোনো মহিলা? কোনো মহিলার খোঁজ নেই এই নাম্বারগুলোর মধ্যে। আমরা ভালো করে দেখেছি স্যার। অদ্ভুত, মহিলাকে কল করেনি তো গভীর একটা সম্পর্ক তার সঙ্গে যোগাযোগ রাখতো কি করে? তাহলে কি অন্য কোনো নম্বর যেটার হদিশ পাওয়া যায়নি এখনো? এবার তাহলে আসি। আপনি সারা রাত বাড়ির বাইরে কোথায় ছিলেন আপনি? যার কেউ নেই তার ভগবান আছেন, আমারও একটা আশ্রয় জুটলো। একটা মিষ্টি পান দিন না। হ্যাঁ দিচ্ছি। একটু জল হবে, গলাটা খুব শুকিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে। আপনার তো অনেক দিনের দোকান না? হ্যাঁ, অনেক দিন দোকান দিয়েছি, প্রায় 30 বছর তো হবেই। তাহলে তো এপাড়ার অনেককেই আপনি চেনেন। হ্যাঁ, এরপর আর সব লোকের আমার নারী নক্ষত্র একেবারে জানা। ওই ডক্টর শিকদার, ওদের চেনেন? ডাক্তারবাবুর বাড়ি তো, ওদের চিনবো না? মাসিমার তো কোনো তুলনাই নেই। যেমন মুখের মিষ্টি কথা, তেমন দয়ার শরীর। এত বছর পাড়ায় আছেন, কারোর সাথে কোনোদিন একটা ঝামেলা দেখিনি। আর দেখুন, সেই ভালো মানুষটা কি কপাল। সত্যি ভগবানের কি বিচার না? ঠিক বলেছেন, মাসিমার যেমন মিষ্টি স্বভাব, আর ওই ছেলের বউটা রয়েছে ঠিক উল্টো স্বভাব। কেন, বউটা সারাক্ষণ শাশুড়ির সাথে ঝগড়া করতো? সে আর বলতে, বাড়িতে কাকচিল বসতে পারতো না। কি ছেলের, কি বউ, কি বদমেজাজ তার। মতিভ্রম না হলে কেউ অমন বউ ঘরে আনে? ওইখান থেকে এই আমার দোকান পর্যন্ত গলার স্বর শোনা যেত। কোনো দিন ছেলে আর মায়ের গলা শুনতে পাইনি, সব শুনতাম ওর বউয়ের গলা। কার কথা বলছেন? শিকদারদের বইয়ের কথা? হ্যাঁ, কে আর আছে এ পাড়ায় ওরকম গলা? আপনি চেনেন? চিনবো না? আমি তো শুনেই বুঝে গেছি কোন বাড়ির বইয়ের কথা বলা হচ্ছে। যেমন ভালো শ্বশুর বাড়ি, তেমনি দজ্জাল বউ। এমনটাই হয়, শ্বশুর বাড়ি ভালো হলে বউ দজ্জাল, আর বউ ভালো হলে শাশুড়ি দজ্জাল। পড়তো আমার পাল্লায়, একদম গলার স্বর না নামিয়ে দিতাম। বিস্কুট দাও। 5 টাকা। অত অত্যাচার করতো বউ, আর স্বামী শাশুড়ি চুপ। আমার তো হাতটা নিষ্পিস করতো, তাই আমি তো আবার রান্না বসিয়ে এসেছি। বউটা নাকি শাশুড়িকে বাড়ি থেকে বার করে দিয়েছিল? দিয়েছিলই তো, যে রাত্রে ছেলে মরল সেই রাত্রেই বের করে দিয়েছিল। আমার কাছে এসে একটু জল খেতে চেয়েছিল মাসিমা। সে আমাকে আজকে বাড়ি থেকে বার করে দিয়েছে, আমার রাত্রিরে থাকার জায়গাটুকুও নেই। কমলদা কোথায়? সে কিছু বলেনি? সে তো হাসপাতালে। আপনি এক কাজ করুন, আপনি এই ফোনটা থেকে তাকে একবার ফোন করুন তো, করুন। সে ফোন তো আর পেলেন না, তাই বললাম মাসিমা বাড়ি চলে যান। শুনে মাসিমা কেঁদেই ফেললো। না না না, আমাকে আর ও বাড়িতে ফিরে যেতে বলো না বাবা। ফিরে যাবেন না তো কি করবেন মাসিমা? গোটা রাতটা আপনি বাইরে থাকবেন? তাই থাকবো, কিন্তু অত অপমানিত হতে আমি আর পারবো না। একটা গাছতলাও কি জুটবে না আমার জন্য? এ আপনি কি বলছেন মাসিমা?
আপনি এত বড় একজন ডাক্তারের মা, আপনি গাছতলায় রাত কাটাবেন? কি আর করব, যে যেমন কপাল নিয়ে আসে। বুঝতে পেরেছি মাসিমা। তাহলে এক কাজ করুন, এত রাত্রে আর কোথাও ঘোরাঘুরি করতে হবে না। ওইদিকে আমার একটা ছোট্ট ঘর আছে, ওই দুপুরবেলা একটু শুই আর কিছু জিনিসপত্র আছে। আজকের রাতটা একটু কষ্ট করে ওই ঘরেই কাটিয়ে দিন। আসুন মাসিমা, আসুন আসুন। এই ছোট্ট ঘুপচি ঘর, আমি জানি আপনার খুব অসুবিধে হবে, তবু মাসিমা একটু কষ্ট করে আজকের রাতটা এই ঘরে কাটিয়ে দিন, কাল সকালে একটা ব্যবস্থা করা যাবে। না না, এই অনেক, ঠিকই আছে, ভগবান তোমার মঙ্গল করুক। ঠিক আছে মাসিমা, আমি একটু আমার দোকানটা আবার বন্ধ করিনি তো, করে আসি। ও শোনো, বলছি কি, আমার বৌমা যদি খোঁজ করতে আসে, তাকে কিন্তু তুমি বলো যে তুমি কিছু জানো না, আমি আর একা একা ও বাড়িতে যাব না। ঠিক আছে মাসিমা, তাই বলবো। উনি এটা আপনাকে বলেছিলেন বলে কি আপনি রাত্রে ওনার বাড়ির লোককে কিছু জানাননি? হ্যাঁ তাই তো, পাড়ায় তো তারা খুঁজতে বেরিয়েছিল রাত্রে, আমিও মাসিমার কথা রেখে বলে দিলাম না। হ্যাঁ, ধন্যবাদ। বলছি একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন। আপনি হঠাৎ এত কথা জানতে চাইছেন কেন? আপনি কি ওদের বাড়ির কেউ হন? না, আমি ওদের কেউ হই না। তাহলে আপনি কি পুলিশের লোক? না, ঠিক তা নয়। তাহলে? আমি একজন গোয়েন্দা। গোয়েন্দা? জানেন, এই দিন চারেক আগেই ওর সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল। হ্যাঁ, ফোনটা আমি ওকে করেছিলাম, কিন্তু ফোনটা ধরছিল না। খুব চিন্তা হচ্ছিল, মানে সাধারণত এমন তো করে না। তাই ওর পার্সোনাল যে নাম্বারটা আছে সেই নাম্বারে ট্রাই করি। সম্ভবত ওই নাম্বারটা ওর মা, বউ ছাড়া আর আমার কাছেই ছিল। আমি কিছু বলার আগেই ও বলতে থাকে, আমি তো বলেছি তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, আমি ডিভোর্স চাই, তোমার সঙ্গে বাসের চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো, আমি তোমার সঙ্গে বাস করতে চাই না, এই সমস্ত ভাবিজাবি কথাবার্তা। ওদের মধ্যে সম্পর্কটা ঠিক কবে থেকে খারাপ হতে শুরু করে, আপনি সেটা কিছু জানেন? দেখুন, এতটা ডিটেলে তো আমি কিছু জানি না, তবে কয়েকবার কথাবার্তা বলে যা বুঝেছি, সুদেষ্ণা খিটখিটে এবং বদমেজাজি হয়ে যায়। এমনকি ওর মায়ের সঙ্গে ও খারাপ ব্যবহার করত। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার? হ্যাঁ। না, মানে আমি তো সেরকম কিছু জানি না, কমলেশও আমাকে সেরকম কিছু বলেনি। হ্যাঁ অরূপ, বল। পার্স পেলে বৌমনি? হ্যাঁ পেয়েছি, আর পার্সের সাথে একটা খুব ইন্টারেস্টিং ইনফরমেশনও পেয়েছি। কিরকম? এখানে এসে কমলেশের এক বন্ধুর সঙ্গে দেখা হলো। খবরের কাগজে কমলেশের খবরটা দেখে সে এখানে এসেছে। তাই নাকি? কি বললো সে? যে রাতে কমলেশ মারা যায় সে রাতে সে কমলেশকে ফোন করেছিল। কমলেশ নাকি ওর কোনো কথা না শুনেই ওকে বলে, আমি ডিভোর্স চাই, তোমার সঙ্গে থাকার থেকে মরে যাওয়া ভালো, এই সব। বৌমনি এত অবাক হচ্ছ কেন? দেখো, ভদ্রলোক আগের থেকে অ্যাজিটেটেড হয়েছিল, এক্সপেক্ট করেছিল যে বউ ফোন করবে, তাই উল্টো দিকের কথা না শুনে ডিরেক্টলি রিপ্লাই করে দিয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাকে যে কারণে ফোন করেছিলাম, ফ্রন্টে নো গুড নিউজ। মানে হচ্ছে কমলেশ সিকদারের কল লিস্ট এসে গেছে, সেখানে তার কোনো সন্দেহভাজন প্রেমিকার ট্রেস পাওয়া যায়নি। সে কি রে, সন্দেহ করার মতন কোনো মহিলার নাম্বার নেই ওখানে? একটাও না। যে কটা নাম্বার সেগুলো কলিগের, অন্য নার্সিং হোমের, পেশেন্ট পার্টির খুব ছোট কল। প্রেমিকার সাথে কথা বলার জন্য একটা স্পেসিফিক নাম্বার বা লম্বা কোনো কলের কোনো ট্রেস নেই। ইন শর্ট বৌমনি, এখনো অবধি আমরা যতটা ইনফরমেশন পেয়েছি,
তাতে কমলেশ শিকদারের কোনো প্রেমিকা এক্সিস্টই করছে না। বুঝলাম। ঠিক আছে, তুই এখন ফোনটা রাখ। কল রেকর্ডে প্রেমিকার কোনো নম্বর নেই, অফিসে কেউ কখনো তাকে দেখেও নি। আচ্ছা, এটা কি করে হয় বলুন তো? দুজনকে একসাথে কেউ কখনো দেখলো না। আচ্ছা, তাহলে কি কমলেশের কোনো প্রেমিকা ছিল না? কিন্তু জোর করে একটা এক্সট্রা ম্যারিটারের মতন অপবাদ কেউ নিজের ঘাড়ে কেন নেবে? তাও আবার কমলেশের মতন একজন নামকরা ডাক্তার। না না, ব্যাপারটা একটু অন্যরকম লাগছে। আমাকে একবার সুদেষ্ণার সাথে কথা বলতে হবে, বুঝেছেন? ওর ঠিকানাটা এই তো ওর ঠিকানা।